এক যুগের কথা, যখন আব্দুলপুরের বাদশাহ জহির এবং তার ওয়াজির সালমান দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিল। একদিন তারা দুজনে শাহী বাগানে ঘুরতে বেরিয়েছিল। তখন বাদশাহ বলল, বন্ধু সালমান, কি সূক্ষ্ম সংযোগ! আমরা দুজনেই একই উস্তাদের কাছে জ্ঞান অর্জন করেছি। একই দিনে আমাদের বিয়ে হয়েছিল এবং আজ তোর স্ত্রী ও আমার মালিকারও সন্তান হতে চলেছে। ওয়াজির বলল, হুজুর, এটাই তো বলে খোদার লীলা, তার ইচ্ছা অপরিমেয়। ঠিক তখনই ওয়াজিরের মহল থেকে এক দাসী দৌড়ে এসে বলল, ওয়াজির সাহেব, আপনার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই খবর শুনে দুই বন্ধু অত্যন্ত খুশি হল। এখনও কয়েক মুহূর্ত কাটেনি, তখন আরেক দাসী দৌড়ে এসে বাদশাকে বলল, হুজুরের জয় হোক, মালিকাজি একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এবার দুই বন্ধু খুশিতে নেচে উঠল। তখন বাদশাহ ওয়াজিরকে বলল, ওয়াজির সাহেব, আমি একটা কথা ভাবছি। আজ তোমার ঘরে পুত্র আর আমার ঘরে কন্যা জন্মেছে। আমাদের সন্তানদের কারণে আমাদের বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত আরও দৃঢ় হতে পারে। ওয়াজির বলল, কিভাবে হুজুর? বাদশাহ জবাব দিল, আমরা এখনই এই দুজনের বিয়ের সম্পর্ক পাকা করে ফেলি। যখন তারা বড় হবে তখন তাদের বিয়ে দেব, এতে আমাদের বন্ধুত্ব আরও পাকাপোক্ত হবে। বাদশাহের মুখ থেকে এই কথা শুনে ওয়াজির বলল, আরে হুজুর, আপনি তো একটা অসম্ভব চিন্তা করছেন। কোথায় আপনি আর কোথায় আমি? তখন বাদশাহ বলল, ওয়াজির সালমান, আমাদের মধ্যে যে উঁচু নিচু খাদ আছে তা পূরণ করতেই আমি এই সম্পর্ক করতে চাই। এরপর বাদশাহ বলল, তো তুমি এই ব্যাপারে কি বলো ওয়াজির সাহেব? তখন সালমান বলল, হুজুর, যখন আপনার সিদ্ধান্ত হয়ে গেছে তখন আমি কি বলবো? আপনার যা ইচ্ছা তাই করুন। বাদশাহ বলল, তাহলে আর দেরি কিসের বন্ধু? আমরা আজই একটা উৎসবের আয়োজন করি এবং এই কথা ঘোষণা করে দেই। সেই সন্ধ্যায় শাহী মহলে এক বিশাল উৎসব হলো, যেখানে বাদশাহ ঘোষণা করল, এখানে উপস্থিত সকল হাজরত, আমরা ঘোষণা করছি যে সময় এলে আমরা আমাদের কন্যা শাহজাদি রুকসারের বিয়ে ওয়াজির সালমানের পুত্র শাহিদের সঙ্গে দেব। এই কথা শুনে দরবারে সবাই তাদের অভিনন্দন জানালো। তারপর বাদশাহ জহিরের হুকুমে শাহজাদি রুকসার এবং শাহিদের লালন পালন শাহী মহলেই শুরু হলো। সময় গড়িয়ে গেল। এখন তারা দুজনেই যৌবনের দোরগোড়ায় পা রেখেছিল। একদিনের কথা, শাহজাদি এবং শাহিদ শাহী বাগানে ঘুরছিল। ঠিক তখনই মিরগড়ের সুলতান মিরান এবং বাদশাহ জহিরও সেখানে ঘুরতে এলো। তখন মিরানের নজর শাহজাদি এবং শাহিদের উপর পড়ল। তিনি বাদশাহ জহিরকে বলল, হুজুর, ওই সুন্দর যুবক এবং যুবতী কারা? তখন বাদশাহ জবাব দিল, ও আমার কন্যা শাহজাদি রুকসার, আর তার সঙ্গে যে যুবক, সে আমাদের ওয়াজির সালমানের পুত্র এবং আমাদের হবু জামাই শাহিদ। এই কথা শুনে মিরগড়ের সুলতান বলে উঠল, এ আমি কি শুনছি হুজুর? আপনি আপনার শাহজাদির বিয়ে আপনার ওয়াজিরের ছেলের সঙ্গে দেবেন? তারপর বাদশাহ বলল, এতে দোষ কি? ওয়াজির সালমান আমার শৈশবের বন্ধু, আর শাহিদ সব দিক থেকে শাহজাদি রুকসারের স্বামী হবার যোগ্য। তখন মিরগড়ের সুলতান বলে উঠল, হুজুর, আপনার স্বপ্ন দেখে আমি অবাক হচ্ছি। শাহী খানদানের শাহজাদিকে আপনি সাধারণ পরিবারের শাহিদের সঙ্গে বাঁধতে চান? এ তো শাহজাদির উপর সরাসরি অবিচার হবে। তখন বাদশাহ মিরগড়ের সুলতানকে বলল, সুলতান মিরান, যেদিন এই দুজনের জন্ম হয়েছিল সেদিনই আমরা এই সম্পর্ক পাকা করেছিলাম এবং সেই রাতেই এক উৎসবে এটি ঘোষণাও করেছিলাম। তখন মিরগড়ের সুলতান মিরান বলল, তাতে কি হয়েছে হুজুর? সম্পর্ক তো ভাঙাও যায়। যদি আপনি এটা করেন তবে আমি আমার পুত্র শাহজাদে আজাহরের সঙ্গে আপনার কন্যার বিয়ে দিতে প্রস্তুত। এতে আমাদের দুই রিয়াসত আরও শক্তিশালী হবে। মিরানের কথা শুনে জহির চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল, এই চিন্তা তো গ্রহণযোগ্য। কিছুক্ষণ ভেবে বাদশাহ বলল, কিন্তু সুলতান, রুকসার এবং শাহিদকে তো শৈশব থেকেই এই সম্পর্কের কথা জানানো হয়েছে। যদি আমি শাহজাদির বিয়ে আপনার ছেলের সঙ্গে করি তবে শাহিদ নিশ্চয়ই এই বিয়েতে বাধা দেবে। তখন মিরগড়ের সুলতান মিলান বলল, আপনি চিন্তা করবেন না, এর সমাধান আমি আগেই ভেবে রেখেছি। হুজুর, আপনি এমন করুন যে শাহিদকে কয়েকদিনের জন্য কোনো কঠিন কাজে পাঠিয়ে দিন, যা শেষ করে সে তাড়াতাড়ি ফিরতে না পারে। এই সময় তার অনুপস্থিতিতে আমরা আরামে আজাহর এবং রুকসারের বিয়ে সম্পন্ন করে নেব। বাদশাহ বলল, হ্যাঁ, এটাই ঠিক এবং উপযুক্ত হবে। তারপর সুলতান বলল, তাহলে আমি কি এ সম্পর্ক পাকা মনে করব বাদশাহ সালামত? বাদশাহ জবাব দিল, অবশ্যই পাকা মনে করুন সুলতান। আজ থেকে ঠিক 7 দিন পর আপনি শাহজাদে আজহারের বড়যাত্রী নিয়ে আব্দুলপুর রিয়াসতে চলে আসবেন। তখন আমরা শাহজাদি রুকসার এবং আপনার পুত্র শাহজাদে আজহারের বিয়ে সম্পন্ন করব। এসব কথা বলার পর মিরগড়ের সুলতান সেখান থেকে চলে গেল। তারপর সেই দিনই বাদশাহ জাহির শাহিদকে ডেকে বলল, শাহেদ, আজ আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই। শাহিদ বলল,
হুকুম করুন হুজুর, আমি আপনার সেবায় হাজির। তখন বাদশাহ শাহিদকে বলল, শাহেদ, আমাদের মহলে হাউজে লাল রঙের পদ্ম ফোটে। আমরা শুনেছি ফিরোজা জঙ্গলে একটা হাউজ আছে যেখানে নীল রঙের গোলাপ ফোটে। আমরা চাই তুই ফিরোজা জঙ্গলে যাস এবং সেখানকার হাউস থেকে নীল গোলাপ তুলে আমাদের সালতানাতে নিয়ে আসিস, যাতে আমাদের মহলের হাউজও উজ্জ্বল হয়। বাদশার এই কথা শুনে শাহিদ বলল, এটা কোনো কঠিন কাজ হুজুর, আমি আজই ফিরোজা জঙ্গলের উদ্দেশ্য রওনা হব। এরপর শাহিদ তার বাবা সালমানকে খবর দিয়ে সেই দিনই নীল গোলাপ তুলতে ফিরোজা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। এদিকে বাদশাহ জহির ভাবতে লাগল, বোকা শাহেদ, ফিরোজা জঙ্গল থেকে তুই 1 মাসের আগে ফিরতে পারবি না, আর এই সময়ে আমি শাহজাদি রুকসার এবং শাহজাদে আজহারের বিয়ে বিনা বাধায় সম্পন্ন করে দেব। শাহিদ চলে যাওয়ার পর বাদশাহ তার মালিকাকে ডেকে বলল, মালিকা, জি, আমরা শাহজাদি রুকসারের বিয়ে মিরঘরের শাহজাদে আজহারের সঙ্গে পাকা করে দিয়েছি। আজ থেকে 7 দিন পর তারা বরযাত্রী নিয়ে আসবে। এই কথা শুনে মালিকা বলে উঠল, এ আপনি কি করলেন হুজুর? রুকসারের তো শাহিদের সঙ্গে বিয়ে হওয়ার কথা। আপনি নিজেই বছরের পর বছর আগে এই সম্পর্ক ঠিক করেছিলেন। মালিকার এই কথায় বাদশাহ বলল, মালিকা, সেই সম্পর্ক আমরা না ভেবে আবেগের বশে গড়ে ফেলেছিলাম, নইলে ওয়াজির সালমানের সঙ্গে আমাদের কি তুলনা? আমরা শাহী খানদানের, তাই আমাদের সম্পর্ক শাহী খানদানের সঙ্গেই হওয়া উচিত। তখন মালিকা বলল, হুজুর, এটা তো আপনার তখনই ভাবা উচিত ছিল। মালিকার এই কথায় বাদশাহ রেগে গিয়ে বলল, মালিকা, আমাদের উপদেশ দিও না, শাহজাদি রুকসারের বিয়ে শাহজাদে আজহারের সঙ্গেই হবে। এদিকে শাহিদ ফিরোজা জঙ্গলের দিকে এগিয়ে চলছিল। সে মনে মনে ভাবছিল, মনে হচ্ছে এই কাজ দিয়ে হুজুর আমার সাহস পরীক্ষা করতে চান, নইলে একজন সাধারণ সিপাহীকেও পাঠাতে পারতেন। এই ভাবনা আর খুশিতে শাহিদ ফিরোজা জঙ্গলের দিকে আরও দ্রুত এগিয়ে গেল। ওইদিকে শাহী মহলে বাদশাহ ওয়াজির সালমানকে ডেকে বলল, ওয়াজির সাহেব, পুরো রিয়াসতকে কনের মতো সাজিয়ে দাও। ওয়াজির বলল, কেন হুজুর, কোনো বিশেষ উৎসব কি? তখন বাদশাহ জবাব দিল, হ্যাঁ, 1 সপ্তাহ পর শাহজাদি রুকসারের বিয়ে হতে চলেছে। তখন ওয়াজির বলল, কিন্তু হুজুর, শাহিদ তো নীল গোলাপ আনতে ফিরোজা জঙ্গলে গেছে, সেখান থেকে ফিরতে তার কমপক্ষে 1 মাস লাগবে, তাহলে 1 সপ্তাহে এই বিয়ে কিভাবে? তখন বাদশাহ বলল, তোকে কে বলল সালমান যে রুকসারের বিয়ে শাহিদের সঙ্গে হবে? ওয়াজির বলল, হুজুর, এটা আপনি কি বলছেন যে শাহিদের সঙ্গে শাহজাদির বিয়ে হবে না? বাদশাহ বলল, হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, পুরনো সম্পর্ক ভেঙে আমরা শাহজাদি রুকসারের বিয়ে মিরগড়ের শাহজাদে আজহারের সঙ্গে করতে চলেছি। তখন ওয়াজির বলল, হুজুর, এটা আপনি ঠিক করছেন না, লোকে শুনলে কি বলবে? বাদশাহ বলল, আমরা কারোর ভয় করি না, আমরা যা ঠিক মনে করব তাই করব। তখন ওজির বলল, হুজুর, মনে হচ্ছে আপনার বিবেক উড়ে গেছে। এটাকে জাগাতে আমি কাল ভরা দরবারে আপনার সঙ্গে কথা বলবো। হয়তো দরবারি ও ওজিরদের সামনে পুরনো ঘোষণার কথা মনে পড়বে। এটা শুনে বাদশাহ রেগে গেল। সে তার তলোয়ার বের করে বলল, তুই আমাকে ভরা দরবার অপমান করবি? তোর এত সাহস? পরক্ষণেই বাদশাহ ওজিরের উপর তলোয়ার দিয়ে জোরে আঘাত করল। একটি আঘাতে ওজির সালমান রক্তাক্ত হয়ে পড়ল এবং তার মৃত্যু হল। এরপর জহিরের হুকুমে পুরো রিয়াসতকে কোণের মতো সাজানো হল। যখন রুকসার সব কথা জানতে পারল, তখন সে রাগে ফেটে পড়ল এবং তার পিতাকে বলল, না আব্বাজান, আমি কখনো আজহারের সঙ্গে বিয়ে করব না। আমার বিয়ে হবে শুধু শাহিদের সঙ্গে। বাদশাহ তার কন্যাকে বলল, শোনো রুকসার, এমন করতে হলে তোকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। এখন তোর ইচ্ছা, তোর আব্বা তোকে বেশি প্রিয় নাকি সেই 2 টাকার শাহিদ? এত বলে বাদশাহ সেখান থেকে চলে গেল। বাদশাহ চলে যাওয়ার পর রুকসার বিচলিত হয়ে পড়ল এবং ভাবতে লাগল, মনে হচ্ছে আমাকে আমার শাহিদের জন্য কুরবানি দিতে হবে। এই কঠিন মুহূর্তে শাহিদ তো আমার কাছে নেই। এবং তারপর তাই হল যা বাদশাহ জহির চেয়েছিল। নির্ধারিত সময়ে মিরগড় থেকে আজহারের বরযাত্রী এলো এবং বড় ধুমধামে রুকসার ও আজহারের বিয়ে হয়ে গেল। এই ঘটনার 7 দিন পর শাহিদ ফিরোজা জঙ্গলে পৌঁছল। সেখানে পৌঁছে সে হাউস থেকে নীল রঙের গোলাপ তুলল। গোলাপ তোলার কিছুক্ষণ পরই সে ফিরতি পথে নিজের সালতানাতের দিকে রওনা হল। পথে একটি মসজিদ দেখতে পেল। সে ভাবল, কেননা এই মসজিদে গিয়ে আমি আল্লাহর ইবাদত করি। এই ভেবে শাহিদ মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মসজিদের বাইরে একটি গাছের নিচে বসা এক পীর তাকে ডাকল, শাহিদ, আব্দুলপুরে গিয়ে তুই কি কাঁদবি? এখন সেখানে না তোর বাবা মা আছে, না শাহজাদি রুকসার। তুই সেখানে গিয়ে কি করবি? এই কথা শুনে শাহিদ সেখানেই থেমে গেল এবং পীরের দিকে তাকিয়ে বলল, পীর বাবা, আপনি কি বলছেন? পীর বাবা বলল, আমি সত্যি বলছি বেটা,
আমি শুনেছি রুকসারের বিয়ে মীরঘরে শাহজাদে আজহারের সঙ্গে হয়ে গেছে, আর তোর বাবাকে বাদশাহ জহির কতল করেছে। আর এই সব দুঃখ ও কষ্ট দেখে তোর মাও এই দুনিয়াকে বিদায় বলেছে। পীরের কাছ থেকে সব সত্য জেনে শাহিদ রাগে লাল হয়ে গেল এবং বলল, বাদশাহ জহির এতটা জালিম হবে, এটা আমি কখনো ভাবিনি। তারপর শাহিদ পীর বাবাকে বলল, পীর বাবা, তারা আমার পুরো দুনিয়া ধ্বংস করে দিয়েছে, আমি তাকে অবশ্যই শাস্তি দেব। তখন পীর বাবা শাহিদকে বোঝালেন, শাহিদ, রাগের মাথায় হুঁশ হারাস না। বাদশাহ জহির যে পাপ করেছে তার শাস্তি আমার রব তাকে দেবে। তারপর শাহিদ পীর বাবাকে বলল, ও পীর বাবা, এখন আমার বুঝে আসছে না আমি কোথায় যাব আর কি করব। তখন পীর বাবা শাহিদকে বলল, শাহিদ, নিলম্বনে আমার খানকাহ আছে, তুই সেখানে গিয়ে আমার সঙ্গে থাক। সেখানকার শান্তির হাওয়ায় তোর মন কয়েকদিনের মধ্যেই শান্তি পাবে। তারপর শাহিদ পীর বাবার সঙ্গে তার খানকাহে চলে গেল। সেখানে পৌঁছে পীর বাবা তাকে প্রতিদিন জ্ঞান ও হিকমতের কথা শোনাতেন। রুকসার এবং তার বাবা মায়ের দুঃখভরা স্মৃতি থেকে তার মনোযোগ সরানোর চেষ্টা করতেন, কিন্তু শাহিদের উপর এর কোনো প্রভাব পড়ত না। একদিন পীর বলল, শাহিদ, তুই সবসময় এত উদাস ও বিষণ্ণ কেন থাকিস? শাহিদ বলল, মাফ চাই পীর বাবা, আমি যতই চাই রুকসার আর আমার বাবা মাকে কখনো ভুলতে পারবো না। শাহিদের কথা শুনে পীর বাবা বলল, ও এই কথা, তাহলে তুই একটা কাজ কর, মীরঘরে গিয়ে রুকসারের সঙ্গে দেখা কর, এতে তোর মন শান্তি পাবে। শাহিদ বলল, কিভাবে পীর বাবা? তার শ্বশুরবাড়ির লোকেরা কি আমাকে তার সঙ্গে দেখা করতে দেবে? পীর বাবা বলল, আমার কাছে এরও উপায় আছে। তুই সেখানে ফকিরের পোশাকে যাবি এবং শুধু রুকসারের কাছ থেকেই ভিক্ষা চাইবি। তারপর আর কি, শাহিদ তৎক্ষণাৎ ফকিরের পোশাক পরে সেখান থেকে রওনা হয়ে গেল। খানকাহ থেকে রওনা হওয়ার সময় পীর তাকে বোঝালেন, দেখ শাহিদ, সেখানে পৌঁছে মাথা ঠান্ডা রাখবি, রুকসারের কথায় ভুলেও কোনো ভুল পদক্ষেপ নিবি না। শাহিদ বলল, আমি আপনার কথা মনে রাখব পীর বাবা। এরপর শাহিদ মীরগড়ের দিকে রওনা হল। মীরগড়ে পৌঁছে সে মহলের দরজায় চিৎকার করে বলল, আল্লাহর নামে কিছু দাও। তখন এক দাসী মুদ্রায় ভরা থলে নিয়ে শাহিদের কাছে এলো এবং বলল, নাও ফকির সাহেব, ভিক্ষা নাও। শাহিদ বলল, দাসী, এই ভিক্ষা ফিরিয়ে নিয়ে যাও, আমরা তোমার হাত থেকে নেব না। শুনেছি শাহজাদের নতুন বিয়ে হয়েছে, ভিক্ষা নেব তো শুধু শাহজাদের নতুন বউয়ের হাত থেকে, নইলে খালি হাতে ফিরে যাব। এটা শুনে দাসী ফিরে মহলে গেল। তাকে যেতে দেখে মালিকা জিজ্ঞেস করল, কি ফকির সাহেবকে ভিক্ষা দাওনি? দাসী বলল, মালিকাজি, বড় অদ্ভুত ফকির, বলছে ভিক্ষা নেবে তো শুধু শাহজাদে আজহারের নতুন বউয়ের হাত থেকে। মালিকা বলল, ও, ফকির এটা বলেছে? মনে হচ্ছে বউ রুকসারের কাছ থেকে ভিক্ষা নিয়ে সে তাকে কোনো দোয়া দিতে চায়। তিনি দাসীকে বললেন, যাও, ফকিরকে মহলের বাগানে থাকতে বলো, আমি রুকসারকে ভিক্ষা দিতে পাঠাচ্ছি। দাসীকে নির্দেশ দিয়ে মালিকা রুকসারের কাছে গেলেন এবং বললেন, বউ, এক ফকির এসেছে, সে শুধু তোর কাছ থেকেই ভিক্ষা নিতে চায়, যা বাগানে গিয়ে তাকে ভিক্ষা দিয়ে আয়। শাহজাদি বলল, আম্মি, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমার লজ্জা করে। মালিকা বললেন, আরে বউ, ফকিরের কাছে লজ্জা কিসের? যা, তাকে ভিক্ষা দিয়ে আয়, হয়তো খুশি হয়ে সে তোকে কোনো দোয়া দেবে। তখন মুদ্রায় ভরা থলে নিয়ে রুকসার বাগানে পৌঁছল। ফকিরের পোশাকে আসা শাহিদ তাকে চিনতে পারল, কিন্তু রুকসার তাকে চিনতে পারল না। রুকসার থলে দেওয়ার জন্য এগিয়ে আসতেই শাহিদ বলল, রুকসার, আমি এখানে মুদ্রার ভিক্ষা নিতে আসেনি, আমি তোর ইশকের ভিক্ষা নিতে এসেছি। এটা শুনে রুকসারের শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে পিছে গিয়ে বলল, শাহিদ, এটা কি তুই? শাহিদ বলল, হ্যাঁ রুকসার, তুই কি তোর শাহিদকে ভুলে গেছিস? রুকসার বলল, এটা কিভাবে সম্ভব শাহিদ? আমি আগেও তোর ছিলাম, এখনো তোরই আছি, আমাকে এখান থেকে নিয়ে চল, এখানে আমার দম বন্ধ হয়ে যায়। শাহিদ বলল, রুকসার, আমিও তোর ছাড়া বাঁচতে পারি না, চল এখনই কোথাও পালিয়ে যাই। তখন শাহিদের মনে একটা চিন্তা এলো। তাকে পীরের সঙ্গে করা প্রতিশ্রুতির কথা মনে পড়ল। সে নিজের মনে বলল, শাহিদ, তুই এটা কি পাপ করতে যাচ্ছিস? মনে নেই খানকাহ থেকে রওনা হওয়ার সময় পীর বলেছিল, মীরগড়ে পৌঁছে ধৈর্য ধরবি, কোনো ভুল পদক্ষেপ নেবি না। শাহিদ তৎক্ষণাৎ রুকসারের থেকে দূরে সরে দিয়ে বলল, রুকসার, আমরা এটা করব না, এখন তোর উপর আমার নয়, শাহজাদে আজহারের অধিকার, তুই মহলে ফিরে যা। শাহজাদি বলল, এটা তুই কি বলছিস শাহিদ? শাহিদ বলল, আমি ঠিক বলছি, আমি এই রূপে এখানে আসা আমার বড় ভুল ছিল, আমার আসা উচিত হয়নি,
আমাদের আর তোর পথ এখন আলাদা, যা এখান থেকে চলে যা। তারপর শাহজাদি বলল, আমি খুশি শাহিদ যে তুই পথভ্রষ্ট হলি না। আমিও তোর পরীক্ষা নিচ্ছিলাম, ভাগ্য আমাকে তোর থেকে আলাদা করে দিয়েছে। এখন আমার তোর কাছে একটা অনুরোধ, তুইও বিয়ে করে নে, আমার স্মৃতিতে জীবন কাটাস না। শাহিদ বলল, ও রুকসার, তুই এটা কি বলছিস? আজ প্রথমবার আমি তোর কাছে কিছু চাইছি, তোকে আমার এই ইচ্ছা পূরণ করতে হবে। শাহিদ বলল, ঠিক আছে রুকসার, আমি তোর এই ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। তারপর শাহিদ পীরের কাছে ফিরে গেল। তখন পীর বলল, শাহিদ, এখন তুই নূরগড়ে যা। শাহিদ বলল, নূরগড়? সেটা কেন পীর বাবা? পীর বাবা বলল, কি তুই কি রুকসারের ইচ্ছা পূরণ করবি না? সে চায় তোর বিয়ে হোক। শাহিদ জিজ্ঞেস করল, কিন্তু রুকসারের ইচ্ছার সঙ্গে নূরগড়ের কি সম্পর্ক পীর বাবা? পীর বাবা বলল, বেটা, সেখানকার শাহজাদি ওয়াফা খুব সুন্দরী এবং জ্ঞানী। সে তার রিয়াসতে ঘোষণা করে রেখেছে যে যে যুবক তার জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হবে সে তার সঙ্গে বিয়ে করবে। সে এখনো অনেক যুবকের পরীক্ষা নিয়েছে, কিন্তু কেউ উত্তীর্ণ হতে পারেনি। তুই সেখানে যা, শাহজাদিকে তোর জ্ঞানের প্রমাণ দে এবং বিয়ে কর। শাহিদ বলল, ঠিক আছে পীর বাবা, আমি আপনার কথা মেনে আজই নূরগড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমাকে দোয়া করুন। পীরের দোয়া নিয়ে শাহিদ নূরগড়ের বাদশাহ নাসির উদ্দিনের সামনে হাজির হয়ে বলল, হুজুর সালাম, আমি শাহজাদের জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হতে এসেছি। বাদশাহ নাসির বলল, ঠিক আছে যুবক, কিন্তু জানো তো তোর আগেও অনেক যুবক এসেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তারপর নাসির তাকে নিয়ে শাহজাদি ওয়াফার কক্ষে পৌঁছল এবং বলল, বেটি, এই যুবক বলছে সে তোর জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তখন শাহজাদি বলল, শোনো যুবক, আমি তোমাকে একটা গল্প শোনাব। গল্পটা অসম্পূর্ণ হবে এবং তাতেই আমার প্রশ্ন লুকানো থাকবে। যদি তুমি আমার গল্পটা সম্পূর্ণ করতে পারো এবং প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমি তোমার জ্ঞান মেনে নেব এবং তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করব। শাহিদ বলল, ঠিক আছে শাহজাদিজি, আপনি গল্পটা শোনান। শোনো যুবক, অনেক পুরনো কথা। কৌশরনগরে দাউদ নামে এক গরিব মানুষ থাকত। তার সঙ্গে তার স্ত্রী এবং 2 সন্তান ছিল। দাউদ জায়গায় জায়গায় ভিক্ষা করে কিছু পয়সা জমাত এবং তা দিয়ে তার সংসার চালাত। একবার কৌশরনগরে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। সবাই না খেয়ে মরতে লাগল। তখন তারা শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে দাউদ কৌশরনগর ছেড়ে চাঁদপুর রিয়াসতে পৌঁছল। সেখানে চারদিকে সমৃদ্ধি ছিল। সেখানকার মানুষের কাছে ভিক্ষা চাইলে দাউদ দিনে প্রচুর ভিক্ষা পেত। একদিন যখন সে একটি গাছের নিচে বসে ভিক্ষা চাইছিল, তখন পাশ দিয়ে যাওয়া এক পথিক জিজ্ঞাসা করল, আরে গরিব, তোকে তো দিনভর প্রচুর ভিক্ষা মেলে, এত ভিক্ষা তুই কি করিস? দাউদ বলল, ভাই, আমি যে ভিক্ষা পাই তার একটা অংশ ভূতনিকে দিয়ে দিই, দ্বিতীয় অংশ কাউকে ধার দিই, তৃতীয় অংশ বয়ে চলা নালায় ফেলে দিই, আর চতুর্থ অংশ মসজিদের নজরানায় খরচ করি। তার কথা শুনে আশপাশের লোকেরা জড়ো হলো এবং বলতে লাগল, এটা কি বাজে কথা বলছে? ভূতনি কোথায়? বয়ে চলা নালা কোথায়? মসজিদ কোথায়? দাউদ লোকেদের কথা শুনে চুপ করে গেল। তখন লোকেরা বলল, মনে হচ্ছে এটা মুনাফিক, একে ধরে বাদশাহের দরবারে নিয়ে চলো, সেখানে এর পর্দা ফাঁস হবে। লোকেরা তাকে ধরে চাঁদপুরের বাদশাহের দরবারে হাজির করল। বাদশাহ জিজ্ঞেস করল, একে, আর তোমরা একে এখানে কেন এনেছ? লোকেরা বলল, হুজুর, এটা খুব বড় মুনাফিক মনে হচ্ছে। সব কথা শুনে বাদশাহ দাউদের কথার মানে বুঝতে পারল না। তখন বাদশাহ রেগে গিয়ে বলল, গরিব, তোর কথার মানে কি? স্পষ্ট করে বল, নইলে তোর জানের ওপর বিপদ আসবে। এতটা গল্প বলে শাহজাদি চুপ করল এবং শাহিদকে বলল, তো যুবক, এখন তুই বল, দাউদ বাদশাকে কি জবাব দিয়েছিল? বাদশা কি দাউদকে কতল করেছিল? এটাই আমার প্রশ্ন, তাড়াতাড়ি জবাব দে। শাহিদ কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল। তারপর বলল, শুনুন শাহজাদিজি, বাদশাহের কথা শুনে দাউদ বলল, হুজুর, আমি বলেছিলাম যে ভিক্ষার একটা অংশ ভূতনিকে দিই। সেই ভূতনি আমার স্ত্রী। সে শুধু খায়, পড়ে আর ঘুমায়, সারাদিন সে কোনো কাজ করে না। হুজুর, ধার আমি আমার ছেলেকে দিই, এখন সে ছোট, আমি হাত পা নাড়িয়ে তাকে খাওয়াই। যখন আমার হাত পা ক্লান্ত হয়ে যাবে আর সে যুবক হবে, তখন সে আমাকে কামিয়ে খাওয়াবে। এটা কি আমি ধার বলি? হুজুর, আমার একটা মেয়েও আছে, ভিক্ষার তৃতীয় অংশ সে খেয়ে ফেলে। সে এখন ছোট, যখন বড় হবে এবং কামানো পরানোর মতো হবে,
তখন সে তার স্বামীর ঘরে চলে যাবে। এটা জেনেও তাকে খাওয়ানো তো বয়ে চলা নালায় ফেলা। দাউদের জবাবে বাদশাহ খুব খুশি হল এবং বলল, দাউদ, তুই তো বড় চতুর মনে হচ্ছিস, তবে ভিক্ষা কেন মাগিস? দাউদ বলল, হুজুর, এটা সব খোদার মায়া, এর রহস্য কেউ জানতে পারেনি। তার রাজ্যে ফকির গরিব হয় আর নাদান ধনী। তার রাজ্যে বক সাদা রঙের হয় আর কোকিল কালো। তার রাজ্যে গাছে ছোট ফল ধরে আর লতায় বড় ফল। হুজুর, খোদার কুদরত অপরিমেয়, আমি কতদূর তার বর্ণনা করব? দাউদের চতুর কথা শুনে বাদশাহ খুব সন্তুষ্ট হল এবং প্রচুর পুরস্কার দিয়ে তাকে বিদায় করল। শাহিদের কথা শুনে শাহজাদি খুব খুশি হল এবং বলল, যুবক, তুই তোর জ্ঞান দিয়ে আমার প্রশ্নের একদম সঠিক জবাব দিয়েছিস। এটা শুনে সেখানে উপস্থিত বাদশাহ নাসিরুদ্দিনও খুশি হলেন এবং বললেন, যুবক, তুই আমার মেয়ের কঠিন প্রশ্নের জবাব দিয়ে তোর জ্ঞান দেখিয়েছিস। আজ থেকে আমার মেয়ে তোর হলো। এখন আমি তোদের দুজনের বিয়ে ধুমধামে করব। এরপর বড় উৎসব ও শান শওকতের সঙ্গে শাহজাদি ওয়াফা এবং শাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর বাদশাহ নাসিরুদ্দিন তার জামাইকে তার উত্তরাধিকারী বানালেন এবং বললেন, বেটা শাহিদ, আমার মেয়ে ওয়াফা ছাড়া আমার আর কোনো সন্তান নেই, তাই আমি আমার পুরো রিয়াসত তোকে দিয়ে দিচ্ছি। আর শাহিদ নূরগড়ের বাদশাহ হয়ে গেল। অন্যদিকে বাদশাহ জাহির, যে শাহিদের বাবাকে কতল করেছিল, তার ওপর দুর্যোগের পাহাড় ভেঙে পড়ল। একদিন হঠাৎ তাকে পক্ষাঘাতের ভয়ানক রোগ ধরল। সে কয়েক মাস বিছানায় পড়ে রইল। অবশেষে কষ্ট সহ্য করে তার মৃত্যু হল। তার কোনো উত্তরাধিকারী না থাকায় পড়শি শত্রু সুলতান সুযোগ বুঝে হামলা করল এবং জাহিরের রিয়াসাত দখল করে নিল। এইভাবে জাহির তার পাপের শাস্তি পেল। এদিকে বাদশাহ হওয়া শাহিদের ঘরে পুত্র সন্তান জন্ম নিল এবং সে সুখী জীবন যাপন করতে লাগল। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের ইউটিউব চ্যানেল সালাম ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।